শুভ সন্ধ্যা জানিয়ে আমাদের সন্ধ্যানুষ্ঠান এবারে শুরু করতে যাচ্ছি। কিছুটা ইংরেজিতে বলবো কারণ অনেকে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে আসেন যারা হয়তো অতটা বাংলা বোঝেন না, দিয়ে আবার বাংলায় ফিরে আসছি। So for those of you for whom it's the first visit to our multidisciplinary art space, the Kolkata Center for Creativity, which is chaired by Mrs. Richa Agarwal and the Emami Foundation, has carved a niche for itself in the city of Kolkata because we offer a variety of things under one roof. If you haven't come to our center before and this is your first visit, may it be the first of many. This is our first endeavor at celebrating Gurudev Rabindranath Tagore. And as the poet himself said, এ বড় সুখের সময় নয়, তবুও আমরা আজকে ঠিক করলাম যে আমরা কবিগুরুরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তার কথা মনে করে এবং তিনি যা লিখে গেছেন সেইগুলোই যাতে আমাদের পথপ্রদর্শক হয়, এই চিন্তাটি মাথায় রেখে আজকের সারা দিনের অনুষ্ঠানটি সাজানো হয়েছিল। সকালবেলায় আমাদের 3টে অনুষ্ঠান হয়ে গেছে এবং আজ সন্ধ্যায় আমরা একেবারেই আপ্লুত যে শ্রীমতী শাশ্বতী গুহ ঠাকুরতা এবং শ্রীমতী শ্রেয়া গুহ ঠাকুরতা আমাদের মাঝে আছেন এবং ওই আসনতলে তাদের পরিবেশনা। আমরা আরও খুশি হয়েছি এই জেনে যে ওনাদের সঙ্গে যারা সঙ্গতে আছেন তাদের দেখে আমি অন্তত বড় হয়েছি এবং তাদের বাদ্য সেটা যে কোনো অনুষ্ঠানকে প্রচণ্ডভাবে সমৃদ্ধ করে। তো আমরা সত্যি অভিভূত যে শ্রেয়া এবং শাশ্বতীদি আজকে রাজি হয়েছেন এই সন্ধ্যাটির শুরু করার জন্যে। এবং এটুকুই বলতে পারি যে শাশ্বতী গুহ ঠাকুরতার অনুপ্রেরণায় সন্ধ্যার 2য় পর্ব আমরা তৈরি করতে পেরেছি সঙ্গীত ভবন বিশ্বভারতীর প্রাক্তনী ছাত্রছাত্রীদের নিয়ে, এবং তারা এসেছেন শান্তিনিকেতন থেকে আমাদের মাঝে আজকে আপনাদের কাছে তাদের গান ও নৃত্য পরিবেশন করবেন বলে। এটুকুই বলে আমি শ্রেয়া এবং শাশ্বতী গুহ ঠাকুরতার হাতে এই সন্ধ্যাটি অর্পণ করলাম। নমস্কার। নমস্কার। আজকের এই সান্ধ্য আসরে আপনারা যারা যারা এসেছেন সবাইকে আমার কৃতজ্ঞতা, আমার অভিনন্দন, আমার নমস্কার জানালাম। আজকে আপনারা এসেছেন যার কাছে এবং আমরাও এসেছি আজ যার কাছে, তিনি আর কেউ নন, তিনি রবীন্দ্রনাথ। মনে হয় যেন আমাদের অস্তিত্বের মূলে আছে এক মহানাম, এক মহামন্ত্র বলতে পারেন, রবীন্দ্রনাথ। এই কথা আমার একার নয়, এখানে যারা যারা আছেন এই মুহূর্তে তাদের সকলের, যত রবীন্দ্র অনুরাগী মানুষ তাদের, আমাদের আগের প্রজন্মের, তারও আগের প্রজন্মের, এবং আমি আশা করব আমাদের পরবর্তী প্রজন্ম ধরে প্রজন্মের পর প্রজন্ম ওই একই রকম হবে, যে তার কাছে গিয়ে রবীন্দ্রনাথ এমনই একজন, রবীন্দ্রনাথ যে কী সেটা তো অত সহজে বলা যায় না, তিনি কী নন। তার ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে মনে হয় এক মহাকাশের সামনে দাঁড়িয়ে আছি। সুতরাং যে কোনো রবীন্দ্র অনুরাগী মানুষের কাছে রবীন্দ্রনাথ তেমনি আমাদের কাছে যেরকম আজকের অনুষ্ঠান। তার সৃষ্টির মুখোমুখি গিয়ে দাঁড়ালে মনে হয় যেন এক মাতৃস্নেহ পাই, এক অচ্ছেদ্য বন্ধন, এক অদৃশ্য বর্ম। আমরা ভাগ্যবান যে আমাদের যাওয়া আসার পথের ধারে, প্রতিদিনের যাওয়া আসার পথের ধারে তিনি বিছিয়ে রেখে গেছেন তার কাব্য, তার গান আমাদের জন্যে। আহত হই, অপমানিত হই, ভয় পাই, চোখে জল পড়ে, সমস্ত আঘাত সামলে নিতে পারি ওই এক বর্মে। তার রচনার সামনে গিয়ে দাঁড়ালে এক পরম বিশ্বাস, এক চরম তৃপ্তি
আর এক ভীষণ আশ্রয়। কিন্তু জানতে ইচ্ছে করে যে তিনি কোন বিশ্বাসের সামনে গিয়ে দাঁড়াতেন, কোন বিশ্বাসে বলিয়ান হয়ে তিনি 164 বছর পার করেও আজও মশাল হাতে চলেছেন সকলের অগ্রভাগে। কে সে? জানি নে কে, জানি নাই তারে। শুধু এইটুকু জানি, তারই লাগি রাত্রি অন্ধকারে চলেছে মানব যাত্রী, যুগ হতে যুগান্তর পানে, ঝড় ঝঞ্ঝা বজ্রপাতে জ্বালায় ধরিয়া সাবধানে অন্তর প্রদীপখানি। শুধু জানি, যে শুনেছে কানে তাহার আহ্বান গীত, ছুটেছে সে নির্ভীক পরাণে, সংকট আবর্ত মাঝে দিয়েছে সে বিশ্ব বিসর্জন, নির্যাতন লয়েছে সে বক্ষপাতি, মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতন। রবীন্দ্রনাথ একটা কথা বারবার বলতেন, লিখেও গেছেন, সেটি হলো বিধাতার কাছ থেকে একটিমাত্র নির্দেশ নিয়ে মানুষ জন্মগ্রহণ করেন, তা হলো প্রকাশিত হও। আরেকটি কথা বলতেন, আনন্দ। জলে স্থলে নভতলে চারিদিকে যে আনন্দ ছড়িয়ে রয়েছে, মানুষ তো বটেই, গাছপালা পশু পাখি কীট পতঙ্গ সবার মাঝখানে যে আনন্দ, সেই আনন্দের গভীরে গিয়ে আনন্দকে দেখার চেষ্টা কর। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলে যায় অনন্ত গগনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান
বসি অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে? বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে? চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরে আলহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস উথলে যায় অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। আজকের অনুষ্ঠান আমরা যদিও একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করেছি, যে কারণে ওই আসনতলে নামটি দেওয়া হয়েছে, সে কথাই আমি পরে আসছি। গতকাল ছিল 25শে বৈশাখ, মহা সমারোহে পালিত হয়েছে কবির জন্মদিন এবং এই জন্মদিন পালন চলবে আরও পক্ষকালব্যাপী। তাই রবীন্দ্রনাথের জন্মদিন নিয়ে কিছু তো একটু বলতেই হয়। রবীন্দ্র জন্মোৎসব সেইভাবে পালন করা শুরু হয়, মানে যেভাবে এখন হয়, সেইটা 1317 বঙ্গাব্দ, ইংরেজির 1910 সাল থেকে। রবীন্দ্রনাথ সেবার 49 বছর পার করে 50-এ পড়লেন। সেবার এই প্রথম জন্মদিনের অনুষ্ঠান শান্তিনিকেতন আশ্রমের শান্ত নিরালা সমাহিত পরিবেশে আয়োজিত হয়েছিল। কবির জন্মোৎসব ভাষণটি তখন জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথ লিখেছিলেন, যেটি পরবর্তী সময় শান্তিনিকেতন প্রবন্ধমালায় রয়েছে। পরের দিনই কবি চলে গেলেন শান্তিনিকেতন থেকে কলকাতায় এবং তারপরে তিনধরিয়ায়। কয়েকটা দিন পরেই লিখেছিলেন জন্মদিন উপলক্ষে তার প্রথম কবিতা, সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে, নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে, বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে, সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আঁধার কেঁপেছিল কি আনন্দে, ধুলায় লুটানো নীরব আমার বিনা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে, কতবার আমি ভেবেছিল উঠি উঠি,
আলস ত্যাজিয়া পথে বাহিরাই ছুটি, উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। এই জন্মদিনের ধারা অব্যাহত থেকেছে কবির জীবনের শেষ পর্যন্ত। কবি কখনো দেশে, কখনো বিদেশে, কখনো জাহাজে, কখনো পাহাড়ে, নানান জায়গায় কাটিয়েছেন এই জন্মদিনের সময়টি। তাই আমরা বলি নানা জন্মদিনে গাঁথা একখানি মালা। শেষের দিকে কবি যখন খুব অসুস্থ, তখন তার শেষ জন্মদিন পালিত হয়েছিল পয়লা বৈশাখ শান্তিনিকেতনে। এই উৎসব উপলক্ষে কবি বিশেষভাবে লিখেছিলেন ওই মহামানব আসে, আর তার শেষ মর্মস্পর্শী ভাষণ সভ্যতার সংকট। ক্ষিতিমোহন সেন সেটি পড়ে শোনান। কবি তখন খুবই অসুস্থ, পড়ে শোনাবার মতন অবস্থায় ছিলেন না। তবু শেষ পর্যন্ত বসে দেখেছেন অনুষ্ঠান, গ্রহণ করেছেন আশ্রমবাসীর শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন, প্রাণ ভরে জানিয়েছেন তার আশীর্বাদ। বললেন, সংসারে বড় জিনিস হচ্ছে প্রীতি, খ্যাতি নয়। যখন তোমাদের কাছ থেকে প্রীতি ভালোবাসা পাই, নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। পয়লা বৈশাখে রবীন্দ্রনাথের জন্মোৎসব পালন করা হতো শেষের দিকে, কারণ শান্তিনিকেতনে খুব গরম পড়ে যেত, জলও কষ্ট ছিল, সকলের খুব কষ্ট হতো। তাই জন্য পয়লা বৈশাখেই জন্মদিন পালন করা হতো। তবে রবীন্দ্রনাথ যদি জন্মদিনের দিন শান্তিনিকেতনে থাকতেন কখনো, বা বুধবারে যদি কখনো শান্তিনিকেতনে থাকতেন, তখন মন্দিরে কিন্তু সব সময় তিনিই যেতেন, তিনিই আচার্য হতেন। এবং জন্মোৎসবে মন্দিরে, বিশেষ এক মন্দির, বুধবারের মন্দির, যারা শান্তিনিকেতনে গেছেন তারা জানেন, কবি থাকলে সেখানে কবি অনুপস্থিত এরকম কখনোই হয়নি। আমরা আজকে আমাদের মূল অনুষ্ঠানে যাবার আগে শ্রেয়াকে বলবো পূজা পর্যায়ের একটা গান শোনাতে, এবং তারপরে আমরা ওই আসনতলে অনুষ্ঠানে চলে যাব। বুধবারের মন্দিরে আমরা এখানে যারা আছি তারা অনেকেই বহুবার গিয়েছি, এবং আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি সবসময় ওখানে উপস্থিত থাকার। কখনো হয় অনুষ্ঠানের জন্য যাওয়া, তারপরেও চেষ্টা করি একটা বুধবার যদি একটু আগে যেতে পারি বা পরে থেকে যাই। এবং সেখানে বেশ কিছু বৈতালিক গান রবীন্দ্রনাথেরই লেখা, এবং তিনি তার সময়ে ধরে আর কি সেই বৈতালিক গানগুলো বহুবার করা হয়েছে মন্দিরে, সে কাঁচের মন্দিরে। সেরম একটি গান আমার মনে পড়ছে, আমি শোনাই। এটি প্রভাতী গান, প্রভাতী বৈতালিক সুরে, ভৈরবী পর্দায়। শুভ্র প্রভাতে পূর্ব গগনে উদিল কল্যাণী সুকতা
তরুণ অরুণ রসে, তরুণ অরুণ রসে ভাঙে অন্ধ তামসে রজনীর শুভ্র প্রভাতে তরুণ অরুণ রসে ভাঙে অন্ধ তামসে রজনীর কারা ভাঙে তামসে রজনীর কারা খোলনি শুকতারা শুভ্র প্রভাতে পূর্ব গগনে উদিল, পূর্ব গগনে উদিল, পূর্ব গগনে উদিল খোলনি শুকতারা শুভ্র গুরুদেবের জীবিতকালে আশ্রম ছিল পরিবার। কিছু সহৃদয় বন্ধু, শিক্ষক, 5টি ছাত্র আর ঠাকুর পরিবারের কিছু পরিজন নিয়ে গড়ে উঠেছিল শান্তিনিকেতন ব্রহ্মচর্য আশ্রম। ক্রমে এটি হয়ে উঠল এক বৃহৎ পরিবার। দেশ এবং বিদেশের কত যে গুণী মানুষের সমাবেশ ঘটেছে এই তীর্থভূমিতে। কেউ এসেছেন আশ্রম দেখতে, থেকে গেছেন সারা জীবনের মতন। বিশ্বের তাবড় গুণীজন রবীন্দ্র সান্নিধ্যে এসে সমৃদ্ধ হয়েছেন যেমন, তেমনি তাদের শিল্প, সংস্কৃতি, কৃষ্টি সবই হাত ভরে দিয়েছেন কবির আশ্রমে। কবি বলতেন একটা কথা, দিবে আর নেবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। গুরুদেবের জীবিতকালে যারা কাছ থেকে প্রতিদিনের কাজের মাঝে তাকে খুব কাছে পেয়েছেন, তেমনই কিছু মানুষের স্মৃতিচারণায় আমাদের আজকের এই পর্ব সাজিয়েছি। সংখ্যায় তারা অনেক অনেক, কার কথা ছেড়ে কার কথাই বা বলবো। তবুও তার মধ্যে থেকে কিছু আশ্রমবাসীর কথাই আজ শুধু বলছি, শুধু ছুঁতে পাচ্ছি। বাকি থেকে যাবে আরও অনেকেই। আমি তাই জন্য প্রথমেই করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকে বাকি থেকে যাবেন, অনেক। এবং সকলের কথা বলতে হলে অনুষ্ঠানের পর অনুষ্ঠান চলতেই থাকবে, বহুদিন ধরে চলবে। যারা অনেক দিন ধরে খুব নিবিড় করে রবীন্দ্রনাথকে পেয়েছেন, তাদের নিয়ে বলতে গেলে
সত্যি অনেক অনুষ্ঠানের দরকার। আমি আজ শুধুমাত্র ছুঁয়ে ছুঁয়ে যাব রবীন্দ্র সান্নিধ্যে ধন্য কিছু মানুষকে, যাদের কয়েকজনকে আমিও পেয়েছি আমার স্বল্প শান্তিনিকেতন বাসকালে। আর কয়েকজনকে আমি শান্তিনিকেতনে যখন গিয়েছিলাম পড়তে তখন পাইনি ঠিকই, কিন্তু পরবর্তী সময়ে জীবনে পেয়েছি তাদের। প্রথমেই আমি যাব যার কথায়, তিনি হলেন প্রমথনাথ বিশী। প্রমথনাথ বিশী 9 বছর বয়সে প্রথম শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয়ে ছাত্র হয়ে এলেন। 9 বছর বয়স তখন। মনে আছে আমি মাঝে মাঝে তার কথা তিনি যেন বলছেন সেইভাবে বলছি। কে যেন একজন বললে, একে গুরুদেবের ক্লাসে নিয়ে যাও। গুরুদেব বলতে যে রবীন্দ্রনাথকে বোঝায় তা তখনও জানতেন না। এমনকি রবীন্দ্রনাথের নামও আগে শুনেছেন বলে মনে পড়ে না। আর তার কবিতা তো কখনো পড়েনি। কবি তখন শান্তিনিকেতন বাড়ির দোতলায় থাকতেন। সেখানে গিয়ে দেখলাম আমারই বয়সী কয়েকটি ছেলে এবং তার মাঝখানে বসে রয়েছেন রবীন্দ্রনাথ। এই প্রথম আমার রবীন্দ্রনাথকে দেখা। তারপর দেখা গেল ছেলেরা মাঠের মধ্যে ইতস্তত আসন পেতে বসে আছে। ছেলের দল এক জায়গায় সমবেত হয়ে সমস্বরে মনে হলো যেন সংস্কৃত মন্ত্রের মতন কি একটা আবৃত্তি করলো। তারপরে সারিবদ্ধভাবে জলযোগের জন্যে রান্নাঘরের দিকে চলে গেল। এরপরে এলো শান্তিনিকেতন আশ্রমে ভর্তি হওয়ার কথা। তাকে ক্লাসে ভর্তি করে দেওয়ার জন্যে কেউ একজন নিয়ে গেলেন। সেই কালে ব্রহ্মবিদ্যালয়ে ছাত্রদের শিক্ষার তারতম্য অনুসারে যে কোনো ছেলের বিষয় অনুসারে উঁচু বা নিচু ক্লাসে তাকে পাঠানো হতো। যেমন 8ম শ্রেণীর ছাত্র কিন্তু সে অঙ্কে কাঁচা, তাহলে সে 6ষ্ঠ শ্রেণীতে গিয়ে অঙ্কের ক্লাসটা করবে। বিশীদা লিখছেন, অঙ্কে আমি বরাবর 1 শ্রেণী নিচে পড়তাম। শিক্ষক শরৎবাবু ব্ল্যাকবোর্ডে অঙ্ক লিখে দিলেন। সেখানে একটি কথা লেখা ছিল হন্দর। শরৎবাবু কালবৈশাখীর মেঘের মতন গাম্ভীর্য ও শিলাবর্ষণের খ্যাতি ছিল। হন্দর শব্দ কখনো শুনিনি। যাই হোক, সর্বজ্ঞের গভীরতা মুখে নিয়ে মাথা নিচু করে খাতার আঁকজোক কাটছি। পাশের ছেলে আমায় জিজ্ঞাসা করলো, হন্দর মানে কি জানো? আমি বললাম, ওটা মনে হয় লেখার ভুল হয়েছে, ওটা হাঙর হবে। সে বললে, তা জিজ্ঞাসা করো না মাস্টারমশাইকে। আমি বললাম, চুপ করে বসে থাকো, নিচু ক্লাসে পাঠিয়ে দেবে এক্ষুনি। কিছুক্ষণের মধ্যেই শরৎবাবু আমাদের অঙ্কের জ্ঞান ধরে ফেলেছেন আর পত্রপাঠ নিচের ক্লাসে আমাদের পাঠিয়ে দিলেন। পাঠ্যের অন্য বিষয়গুলিতে ডাবল প্রমোশন পেলেও গণিত বিদ্যা আয়ত্ত করতে কোনো দিন পারিনি। আরও একটু উঁচু ক্লাসে যখন উঠেছি, নগেন আইচ মহাশয় তখন আমাদের অঙ্কের শিক্ষক, আবার পরীক্ষকও তিনি। সেবার প্রশ্নপত্রে 12টি অঙ্ক দিয়েছিলেন, যে কোনো 10টি করতে হবে। দেখলাম অল্প সময়ের মধ্যেই 10টি অঙ্ক বেশ হয়ে গেল। মনে ভাবলাম, দুটোই বা বাকি থাকে কেন, সে দুটোও করে ফেললাম। এবারে মনে একটা সমস্যার সৃষ্টি হলো। তবে কি আমি 100 নম্বরের মধ্যে 120 নম্বর পাবো? যাই হোক, বিকেলবেলা আবার ভূগোল পরীক্ষা দিচ্ছি। এমন সময় আইচ মশাইয়ের প্রবেশ। হাতে একখানা খাতা। দেখেই তো আমি চিনতে পেরেছি খাতাটা আমারই। পুলকিত হয়ে উঠলাম। মনে হলো উনিও নিশ্চয়ই একই সমস্যায় পড়েছেন। 100-র মধ্যে 120 কী করে দেওয়া যায় সেটা সমাধান না করতে পেরে আমাকে অভিনন্দন জানাতে এসেছেন। আইচ মশাই রুদ্রকণ্ঠে শুধলেন, এটা কি করেছো? আগে কিছু ভুল হয়েছে কি? না না, ভুলের কথা ছাড়ো, সে তো তুমি করবেই, সে তো আমি জানি, কিন্তু শেষ পৃষ্ঠায় এটা তুমি কি করেছো? আগে একটা কবিতা লিখেছি। সবগুলি অঙ্ক তোমার ভুল, সে কথা আমি ধরি না, সে আমি জানি, কিন্তু কবিতা কেন লিখেছো? আমি বিনীতভাবে বললাম, হাতে কিছু সময় ছিল, তাই ভাবলাম নষ্ট করি কেন, তাই কবিতাটা লিখলাম। আইচ মশাই রেগে আগুন হলেন, কারণ এরকম অপরাধের নজির আশ্রমের ইতিহাসে আগে নেই। বললেন, আমি চললাম গুরুদেবের কাছে। অতএব আইচ মশাই সুপ্রিম কোর্টে আবেদনের উদ্দেশ্যে প্রস্থান করলেন। গুরুদেব খাতাখানা আগাগোড়া দেখে বললেন, নগেন, অঙ্কগুলো তো হয়নি দেখাই যাচ্ছে, কিন্তু যাই বলো বাপু, কবিতাটা তো হয়েছে। আহা, কি সরল স্বীকারোক্তি ও আন্তরিকতা ছেলের! প্রশ্নপত্রের 10টা উদ্যত 10খানা খড়গের সামনে এইভাবে দাঁড়িয়ে কজন প্রবীণ ভক্ত কবি আছে বলো দেখিনি যে এভাবে আত্মনিবেদন করতে পারে? কি আন্তরিক স্বীকারোক্তি! লিখেছে সে,
হে হরি হে দয়াময়, কিছু মার্ক দিও আমায়। তোমার তোমার শরণাগত নহি সতত, শুধু এই পরীক্ষার সময়। ওকে, গুরুদেব বললেন, ওকে অঙ্ক কষাবার চেষ্টাটা তুমি করো নগেন, তাই বলে কবিতা লেখায় বাধা দিও না। সে যাত্রায় অদৃষ্টের আর গুরুদেবের যথেষ্ট রসিকতা জ্ঞান থাকায় সুপ্রিম কোর্টে আমার সম্পূর্ণ জয়লাভ হলো। নগেনবাবু আমার দিকে খাতাটা ছুঁড়ে দিয়ে বললেন, নাও এখন থেকে অবাধে কবিতা লিখে যাও, কেউ তোমায় বাধা দেবে না। এক একদিন গুরুদেবের সন্ধ্যাবেলায় ছেলেদের এক একটা ঘরে ঢুকে পড়তেন না, নানান রকম খেলার উদ্ভাবন করতেন তিনি। একটা ছিল মিলের খেলা। তিনি একটা করে লাইন বলে দিতেন আর সঙ্গে মিল করে পরের লাইনটি বলতে হবে। গুরুদেবও খেলায় অংশ নিতেন। একবার নদী পারাপারের বর্ণনায় মিলের খেলা চলেছে। লাইন এলো, সে কি পাড়ি দিল এই ভাদ্যরে। মিলের নৌকা প্রায় বানচাল হতে চলেছে, কারুর মাথায় কোনো লাইন আসছে না। শেষে গুরুদেব বলেন, ও বাবা, কার সাধ্য রে। এইভাবে গল্পের সূত্রপাত ধরিয়ে দিতেন। আমরা পালাক্রমে তা চালিয়ে নিয়ে যেতাম। প্রায় গল্পটা ভুতুড়ে ধরনের হয়ে উঠত। তখন তিনি ভূত ছাড়িয়ে গল্পটাকে সঙ্গত পরিণামে পৌঁছে দিতেন। মাঝে মাঝে নিজের কবিতা পড়তেন, নতুন গান শেখাবার আসরও বসত। ছেলেদের ছোট বড় সভায় তিনি নিয়মিত আসতেন। ছোট কথাটি অবশ্য এখানে নিরর্থক, কারণ গুরুদেব যে সভায় আসতেন সেই সভা আর ছোট থাকতো না কখনো, সেটা একটা বিরাট আকার ধারণ করত। গুরুদেবের কথার পরে আমি যাই মোহরদির কথায়। ব্রহ্মচর্য আশ্রমের একেবারে শৈশবের কথা। গুরুপল্লীর ২-৪খানা কাঁচা মাটির বাড়িতে থাকতেন কয়েকজন শিক্ষক ও কর্মী। সত্যচরণ মুখোপাধ্যায়, বয়স ২৩, গ্রন্থাগারের কর্মী। তারই মধ্যে তিনি একজন। বেতন যৎসামান্য, মানসিক খোরাকেই পূর্ণ হতো জীবন। সমবায় রন্ধনশালায় আহার। ৮ থেকে ১০ বছর এইভাবেই কাটল। তারপর গুরুপল্লীতে একটা বাড়ি পেয়ে গিয়ে আনিয়ে নিলেন পরিবারকে। পরিবার বলতে সহধর্মিণী অনিলা দেবী আর ৩টি সন্তান, ছোট ছোট সন্তান। বড় মেয়েটির বয়স বছর ৫। মিষ্টি কচি গলায় বাঁশির মতন সুর। চলতি পথের লোকও থমকে দাঁড়িয়ে যায় সেই সুর শুনে। গুরুদেবের কানে উঠল সে কথা, ডেকে পাঠালেন তাকে। গান শুনে ভারী খুশি হলেন। নাম জিজ্ঞাসা করাতে সে বললে, আমার নাম অনিমা, ডাকনাম মোহর। গুরুদেব বললেন, তুমি তো দেখি ছোট্ট কণাটির মতন, তোমার নাম দিলাম কণিকা। রোজ আসবে আমার কাছে, আমি তোমায় গান শেখাবো। হাত ভরে দিলেন লজেন্স বিস্কিট। মোহরদি রোজ যায় গুরুদেবের কাছে। তখন মোহরদি আর বলবো না, মোহর। মোহর রোজ যায় গুরুদেবের কাছে গান শিখতে। কোনো দিন যদি না যেতে পারেন তাহলে গুরুদেব আবার গাড়ি পাঠিয়ে দেন, কেন আসেনি আজ। যেমন গান শেখান তেমন শিশি শিশি হোমিওপ্যাথিক বায়োকেমিক ওষুধও খাওয়ান। মোহর আর কিছুতেই মোটা হয় না। গুরুদেব বললেন, এবার নাচটা ছাড়ো তো বাপু, শুধু গান গাও, দুটো একসাথে হবে না। কণিকা নাম দিয়েছি বলে কি তুমি চিরকাল এই কণাটির মতন হয়ে থাকবে? সেই সময় প্রতিমা দেবী পুপেকে নিয়ে যাচ্ছেন পুরীতে। গুরুদেব বললেন, মোহরকেও সঙ্গে নিয়ে যাও, সমুদ্রের জল হাওয়ায় যদি তার স্বাস্থ্য একটু ফেরে। পুরী থেকে ফিরে এসে মোহরদি বেশিরভাগ সময়টাতেই আসলে এইসব গল্পগুলো মোহরদির কাছেও আমি শুনেছি, আর বইয়েতে তো আছেই। বেশিরভাগ সময়তেই থাকতেন উত্তরায়ণে গুরুদেবের কাছে। আশ্রমের নাচের গানের দলে মোহরের স্থান ছিল অপরিহার্য। কত দেশ বিদেশ ঘুরে বেড়ান গুরুদেবের সঙ্গে। গুরুদেব যেমন তাকে ভালোবাসেন তেমনি আবার রাগাতেও ছাড়তেন না। তাসের দেশ হবে, মোহর পেল দহলানির পাঠ। বললেন, গুরুদেব তুই ঝগড়াটি কি না, তাই তোকে ওই পাঠটি দিলুম। এরপর দেব মেছুনির পাঠ। মাথায় ঝুঁটি বেঁধে হাঁটুর ওপর কাপড় পরে মাছের চুবড়ি কাঁকে নিয়ে পারবি তো সে পাঠ করতে? মোহরের তখন 15 বছর বয়স। সামনেই জন্মদিন। গুরুদেব তাকে দিলেন একটি গান, শেখালেনও নিজেই সামনে বসিয়ে। সেই সময় শান্তিনিকেতনে নতুন টেলিফোন এক্সচেঞ্জ বসবে, তো গুরুদেবকে ডাকা হয়েছে উদ্ঘাটনের জন্য। গুরুদেব মোহরকে সঙ্গে নিয়ে গেলেন, নিজে আবৃত্তি করলেন একটি কবিতা এবং মোহরকে বললেন, তোর জন্মদিনের গানটা এখানে গা, তুইও গা। আসলে মোহরদি এমন একটা সাবজেক্ট, মোহরদিদা আমার কাছে, মা বলতেন মোহরদি।
তো আমারও তো সত্যি বলতে গেলে দক্ষিণীতে ঢুকেছি আমি, ইনস্টিটিউশনাল সেই শিক্ষা আমার হয়েছে, কিন্তু আমারও 4 বছর বয়স থেকে মোহরদিদার কাছে গান শেখা এবং বহু গান বহু স্মৃতি। সুতরাং এটা এমন একটা চ্যাপ্টার, সো ক্লোজ টু মাই হার্ট, যে আমি কোথায় শুরু করব কোথায় শেষ করব আমি জানি না। মোহরদির গলায় 2-3টে গান আমি পরপর একটু শোনাই ছোট ছোট করে, যেটির কথা মা বললেন টেলিফোন এক্সচেঞ্জ হবে শান্তিনিকেতনে, এবং মোহরদীপকে দিয়ে প্রথম গান গুরুদেব করালেন। সেই গানটি হচ্ছে ওগো তুমি পঞ্চদশী, সেটি আমি শোনাচ্ছি। তার আগে প্রথম গান টপ্পাঙ্গের গান, যেটা মোহরদীর শেখা গুরুদেবের কাছে, সেটি হলো ফাল্গুনী নাটকের একটি গান, তোমায় নতুন করে পাবো বলে, আমি শোনাই। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ও ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে দেখা দেবে বলে তুমি যে অদর্শন ও ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে। ওগো তুমি আমার নড়ালে, তুমি আমার চিরকালে, ওগো তুমি আমার নড়ালে, তুমি আমার চিরকালে, ক্ষণকালে লীলার স্রোতে হও যে নিমগ্ন ও মোর ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে আমি তোমায় যখন খুঁজে ফিরে ভয়ে কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তখন আমি তোমায় যখন খুঁজে ফিরি
ভয়ে কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তখন। তোমার শেষ নাহি তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে ওই হাসরে দেয় ধুয়ে মন বিরহের রোদন ও মন ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে। মুহূর্তের কোন গানটি সবচেয়ে প্রিয় বলা খুব কঠিন, এবং আমার সেই সাহসও নেই, কারণ তার প্রত্যেক গান আমার কাছে বিয়ন্ড ওয়ার্ডস, বিয়ন্ড এনিথিং। সব গানই ইউনিভার্সাল। তারই মধ্যে যেহেতু এই গানটি বেহার রাগে আধারিত, আমি শোনাই। বিরহ মধুর হলো আজি মধুরাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, গভীর রাগিনী উঠে বাজে বেদনাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে। ভরে দেয়া পূর্ণিমা নিশা, অধীর অদর্শন তৃষা, ভরে দেয়া পূর্ণিমা নিশা, অধীর অদর্শন তৃষা, কি করুণ মরীচিকা আঁখে পাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে।
সুদূরের সুগন্ধ ধারা বায়ু পরাণে আমার পথহারা ঘুরে কার বাণী কোন সুরে তালে মোর মরে পল্লব জালে কার বাণী কোন সুরে তালে পল্লবে মোর তালে বাজে মম মঞ্জের রাজি সাথে সাথে বিরহ মধুর হলো আজি মধুরাতে গভীর রাগিনী উঠে বাজি বেদনাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে। সেই টেলিফোন এক্সচেঞ্জের সাথে যে গানটি জড়িত সেটি শোনায়। ও গো তুমি পঞ্চদশী, ও গো পঞ্চদশী, তুমি পৌঁছলে পূর্ণিমাতে মৃদু স্মিত স্বপ্নের আভাস তবু বিহ্বল রাতে। ও গো তুমি পঞ্চদশী, ও গো পঞ্চদশী, তুমি পৌঁছলে পূর্ণিমাতে। কুচিত জাগরিত বিহঙ্গ কাকলি তব নব যৌবনে উঠেছে আকুলি ক্ষণে ক্ষণে। কুচিত জাগরিত বিহঙ্গ
যেন অরণ্য মর মর গুঞ্জরে উঠে তব বক্ষ থর থর অরণ্য মর মর গুঞ্জরে উঠে তব বক্ষ থর থর অকারণ বেদনার ছায়া ঘনায় মনের দিগন্তে অকারণ বেদনার ছায়া ঘনায় মনের দিগন্তে ছলো ছলো জল এনে দেয় তব নয়ন পাতে ও গো তুমি পঞ্চদশী ও গো পঞ্চদশী তুমি পৌঁছলে পূর্ণিমাতে। আমার মুহূর্তের এই সেগমেন্টে আরেকটি অত্যন্ত প্রিয় গান, সেটি প্রায়শ্চিত্ত নাটকের একটি গান, কিন্তু আমরা সকলে এই গানটি মুহূর্তের গলায় বহুবার শুনেছি, ও যে মানে না মানা। শোনাই। আজকে আমাদের সাথে পণ্ডিত বিপ্লব মণ্ডল আছেন এবং সত্যি তো উনি একজন লেজেন্ড, এবং মুহূর্তির কথা হচ্ছেন বিপ্লবদার নিশ্চয়ই অনেক গল্প অনেক স্মৃতি মনে আসছে, কারণ উনি মুহূর্তিদার সাথে সুচিত্রা দিদার সাথে এবং কত কত শিল্পী, মানে ওরকম আকারের শিল্পী তাদের সাথে সঙ্গত করেছেন এবং বহু সময় কাটিয়েছেন, সুন্দর সুন্দর স্মৃতি বিপ্লবদারও, তাই না? মুহূর্তের সঙ্গেই বেশি একেবারে। এবং বিপ্লবদার স্ত্রীও রমা মাসি, রমা মণ্ডল, তারও তো বহু বহু স্মৃতি দুজনেরই আর কি মুহূর্তিদার সাথে। যাই হোক, আমি এই গানটি শোনাই, বিপ্লবদারও হাস নিষ্পিস করছে আমি জানি। খোলের গান করো। এসেই আমায় বলেছে একটাও খোলের গান নেই, খোলের গানটা রেখে ভালো করেছিস। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখে ফেরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখে ফেরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানেছে বলে না না না,
1937 কলকাতায় হবে বর্ষামঙ্গল অনুষ্ঠান। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের দল বল নিয়ে কলকাতায় এসেছেন। জোড়াসাঁকোর বাড়িতে রোজ রিহার্সাল বসছে। 13 বছরের মোহরও রয়েছেন রবীন্দ্রনাথের সঙ্গে সেই জোড়াসাঁকোর বাড়িতেই। রবীন্দ্রনাথ তাকে শিখিয়েছেন নতুন গান, ছায়া ঘনাইছে বনে বনে। কলকাতার ছায়া সিনেমা হলে সেই প্রথম কলকাতার হলে মোহরদির গান গাওয়া। স্টেজের উপর বসেছেন গুরুদেব, একদিকে একটা কেদারা, সেখানে মোহরদি গুরুদেবের গা ঘেঁষে দাঁড়িয়ে গানটি ধরলেন। মাঝপথে গুরুদেব গলা মেলালেন তার সঙ্গে। হয়ে চলল এক অপূর্ব দ্বৈত গান। 13 বছরের ছোট্ট মেয়ে মোহর পরে অভিমান করে গুরুদেবকে বলেছিলেন, আপনি কেন মাঝখান থেকে গানটা ধরলেন? আপনার কি আমার উপর বিশ্বাস ছিল না? আপনি ভেবেছিলেন আমি শেষ করতে পারবো না? গুরুদেব তার মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, বড় মিঠে গান গাইলি আজ। অনেক বছর পর মোহরদির মুখ থেকে শোনা আমার এই কথা। আমাকে বলেছিলেন, আমার জীবনের প্রথম ডুয়েট গান আমি কার সঙ্গে গেয়েছি জানো? রবীন্দ্রনাথের সঙ্গে। সে কি আমার কম সৌভাগ্য? সেদিন বুঝিনি আমি কি দিলাম কারে জানে না সে কেউ। শুধু গান নয়, ছোটবেলায় তার সঙ্গে অভিনয়ও করেছি কত। তিনি নিজে আমাদের অভিনয় শিখিয়ে দিতেন। একবার আমাদের ছোটদের নিয়ে করালেন শারদোৎসব। তিনি নিজেও তাতে অভিনয় করেছিলেন। বিসর্জন, ডাকঘর, অরূপরতন এই সব নাটকের রিহার্সাল তিনি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের দিয়ে করাতেন। সব নাটক যে মঞ্চস্থ হয়েছে তা নয়, কিন্তু রিহার্সাল চলত। একবার ডাকঘর নাটকে আমাকে সুধার ভূমিকায় দিয়েছিলেন। আমি মোহরদি জওয়ানিতেই বলছি। নটির পূজায় রত্নাবলী করেছিলাম আমি। সে কথা মনে রেখে আমার বিয়েতে নটির পূজার ছবি এঁকে দিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। আমার গান পছন্দ করতেন তিনি খুব, আমাকেও ভালোবাসতেন। দেখা হলেই আমায় বলতেন, আকবরী মোহর। আকবরী কিনা জানি না, তবে শান্তিনিকেতনের মোহর হিসেবে ভালোবাসা আমি কম পাইনি জীবনে। 1941 সালে গুরুদেব তখন খুব অসুস্থ। সেবারের জন্মদিন পালন তেমন সমারোহে হয়নি, ছোট করে হয়েছিল। সন্ধ্যায় উদয়নের সামনের বারান্দায় বশীকরণ নাটক হলো। তখন মোহরদি বলছে, তখন কি ভাবতে পেরেছিলাম যে এটাই শেষ জন্মদিন? ওই বৈশাখেই আমাদের কয়েকজনকে নিয়ে গান তুলিয়ে দিয়েছিলেন ওই মহামানব আসে। ওইটাই গুরুদেবের কাছ থেকে শেখা আমার শেষ গান। পরবর্তী সময়ে আমি আমার কথা বলছি, যখন মোহরদিকে দেখেছি, আমি দেখেছি মোহরদি না সবসময় কোনো বড় হলে কিংবা স্টেজে গান করতে কীরম যেন একটা তার অনীহা ছিল। আমি বলবো না এটাকে স্টেজ ফ্রাইট কিংবা নার্ভাসনেস, তা নয়, কিন্তু ওই অনেক লোকের সামনে মোহরদি কিরম একটা মানে ভালো লাগতো না। ওনার নিজের সঙ্গেই নিজের মনে গান করবেন, সেটাই বেশি ভালোবাসত। দর্শকদের ছুড়ে দেওয়া অনুরোধ এইসবে মোহরদির একটু বিচলিত হয়ে পড়তেন। এমনকি কেউ যদি প্রতিক্রিয়া জানাতেন, হয়তো ভালো কথাই বলছেন যে খুব ভালো লাগছে, সেসব বললেও মোহরদিকে একটু বিচলিত হয়ে বলতেন, ওরা কি বলছে, ওরা কি বলছে, ওরা কি বলল। মোহরদি ভালোবাসতেন কথাবার্তাহীন, অনুরোধবিহীন শান্ত পরিবেশ, যেখানে মোহরদি তার মনের মতন আনন্দ করে গান শোনাবেন। আমার চোখে মোহরদির যে ছবি ভাসে এবং শেষ দিন পর্যন্ত ভাসবে, তা হলো মোহরদির বাড়িতে কিংবা সঙ্গীত ভবনে মোহরদির গানের ক্লাস। গানের ক্লাসে মোহরদি যেভাবে ক্লাস নিতেন, এমনি গুরু শিষ্য যেরকম বসেন, একজন মাস্টারমশাই সামনে বসেন, ছেলেমেয়েরা তাকে ঘিরে বসে গান শেখে, মোহরদি সেরকম করতেন না। ক্লাসে এলেন, এসে মোহরদি না নিজের ভেতরে ডুবে যেতেন, একেবারে ডুব দিতেন ভেতরে, আর গানটাকে ধরতেন, আপন মনে গানটাকে গেয়ে যেতেন। আর অন্তত আমাদের সময় আমি তাই দেখেছি। আর আমরা পেছনে থাকতাম কিংবা পাশে থাকতাম কিংবা যেখানেই থাকি, মোহরদিকে সেদিকে খেয়াল থাকতো না। মোহরদি আপন মনে গানটা গেয়ে যেতেন। হয়তো জানলার সঙ্গীত ভবনের ক্লাসগুলোতে বড় বড় জানলা আছে, সেই জানলার সামনে দাঁড়িয়ে, কিংবা হয়তো আমাদের সামনেই মুখ করে বসে আছেন কিন্তু আমাদের কাউকে দেখছেন না, মোহরদি ভেতরে নিজের গান করে চলেছেন। তো সেইভাবে মোহরদি গান করতে আমি দেখেছি যে এমনকি মোহরদির বাড়িতে বা কলকাতার বাড়িতেও মোহরদি যখন গান করতেন, নিজের সঙ্গে নিজের জন্যে যে গানটা গাইতেন, সেই গান অন্য কাউকে শোনাবার বা অন্য কারুর ভালো লাগছে কি না সেই সমস্ত দায়বদ্ধতা যখন থাকতো না, তার নিজের আপন গানগুলোই মোহরদির যেন নিজের
আমার মনে হতো সেটাই সর্বতোভাবে মোহরদির নিজের গান। সেই সবে আমার মনে পড়ে মোহরদির গানের মধ্যে বারোটা পেয়েছি মনে মনে, নতুন করে পাবো বলে, এই সমস্ত গানগুলো চোখের সামনে আমার ছবির মতন ভাসে। এখন আছে গাইবি গা। ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দে, ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বরিশানে, গোপনে গোপনে এলি কে আচ্ছা, ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দে, ছায়া ঘনাইছে বনে বনে। পুরবে নীরব ইশারাতে, একদা নিদ্রাহীন রাতে, পুরবে নীরব ইশারাতে, একদা নিদ্রাহীন রাতে, হাতে কি পথে দিলে খেয়া, আষাঢ়ের খেয়ালের কোন খেয়া, ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দে, ঘনাইছে বনে বনে। যে মধুর হৃদয়ে ছিল মাখা, কাঁটাতে কি ভয়ে দিলি ঢাকা, যে মধুর হৃদয়ে ছিল মাখা, কাঁটাতে কি ভয়ে দিলি ঢাকা, বুঝিলি যার
এবারে আসছি রানীচন্দ্রের কথায়। রানীচন্দ্র একেবারে শিশু বয়স থেকে রবীন্দ্রনাথের জীবনের শেষ দিন পর্যন্ত ওতপ্রোতভাবে তিনি জড়িয়েছিলেন শান্তিনিকেতন আর রবীন্দ্রনাথের সঙ্গে। দীর্ঘদিন ছিলেন গুরুদেবের সঙ্গে উত্তরায়ণে, কখনো মৃন্ময়ী বাড়িতে, কখনো উদয়নে, কখনো কোণার্কে। রানীর যখন বাবা মারা যান তখন রানীর বয়স মাত্র 4 বছর। তারা 4 ভাই বোন। বড় ভাই মুকুল দে, আপনারা জানেন, খুব নামকরা চিত্রশিল্পী। মনীষী দে, বোন 2 বোন অন্নপূর্ণা এবং রানী। বাবা মারা যেতে গুরুদেব তাদের পরিবারের জন্য চিন্তিত হয়ে পড়লেন। আমাদের মাকে বললেন, আমি ভার নিলাম, শান্তিনিকেতনে এসো, ছেলে মেয়েদের নিয়ে কোনো ভয় নেই। গোঁড়া হিন্দু পরিবারের মা স্বামীকে হারিয়ে শোকাবিষ্ট। কি বুঝলেন, কি ভাবলেন, কেঁদে আকুল হলেন। গুরুদেব তখন বললেন, তবে থাক, বড় হয়ে এরা যখন বুঝে নিজে আসতে চাইবে তখনই আসবে। কিন্তু পরিবারটির সঙ্গে যোগাযোগ ছিল অক্ষুণ্ণ। মুকুল দে ততদিনে গভর্নমেন্ট আর্ট স্কুল, এখন যেটা হয়েছে গভর্নমেন্ট আর্ট কলেজ, তার প্রিন্সিপালের পদ পেয়েছেন এবং গুরুদেব প্রায়ই আসতেন তাদের বাড়িতে। ওই মিউজিয়ামের পাশে যে বিরাট বাড়ি, সেখানে আসতেন। একবার তেমনি এলেন, এসে 2 বোনকে সঙ্গে করে নিয়ে চলে এলেন। আর রানী এবং অন্নপূর্ণা দুজনেই নাচতে নাচতে গুরুদেবের সঙ্গে চলে এলেন। বোলপুর স্টেশন থেকে সোজা উত্তরায়ণ। উদয়নের পশ্চিম বারান্দা পেরিয়ে একটা ঘরের সামনে এসে খোলা দরজা দেখে গুরুদেব বললেন, যা আগে হাত মুখ ধুয়ে নে, তারপর খেতে আয়। সেই থেকে যাওয়া গুরুদেবের সাহচর্যে। মাঝখানে কেটে গেছে অনেকগুলি বছর। কলা ভবন, সঙ্গীত ভবন, শিক্ষা ভবন, আশ্রম গড়ে পিঠে নিচ্ছে, বালিকা থেকে তরুণী হয়ে উঠছেন তারা। অন্নপূর্ণা সঙ্গীত ভবনে আর রানী কলা ভবনে। নন্দলাল বসু অবনীন্দ্রনাথের কাছে চারু ও কারুকলায় দিনে দিনে দক্ষ হয়ে উঠছেন রানী। নন্দলালের অত্যন্ত প্রিয় ছাত্রী ছিলেন তিনি। সে অনেক কথা, আশ্চর্য সব অভিজ্ঞতা। একসময় গুরুদেব স্থির করলেন, এবার রানীর বিয়ে দিতে হবে। আইআইটি বম্বের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3য় স্থান অধিকার করা, ইম্পিরিয়াল কলেজ, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে রিনিউয়েবল এনার্জি নিয়ে পড়াশোনা করে আসা মেধাবী ছাত্র অনিল কুমার চন্দ্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করলেন। ছেলেটিকে তার খুব পছন্দ। অনিল চন্দ্র নন কোঅপারেশনের যুগ থেকে স্বদেশী ভাবাপন্ন মানুষ। চিন্তা হলো, দেশে ফিরে গিয়ে সেই তো ব্রিটিশের অধীনে চাকরি করতে হবে। গুরুদেব তখন বিদেশে। তাকে বললেন, তুমি শান্তিনিকেতনে চলে এসো। পরীক্ষা দিয়ে সোজা চলে এলেন শান্তিনিকেতনে। রতনকুঠিতে একটা ঘর মিলল। শিক্ষা ভবনে পড়ান, আশ্রমের জেনারেল কিচেনে খান। নিজের হাতে টাকা নেই, আশ্রমের ফান্ডেও টাকা কম। তখন নিজের হাতের সোনার ঘড়ি, টাইপরাইটার মেশিন, সোনার জলে এমবস করা শখের বাঁধানো শেক্সপিয়ারের সেট, এইসব বিক্রি করে করে খরচ চালাচ্ছেন। গুরুদেব একদিন বললেন, এ তো হয় না, আশ্রম থেকে টাকা না নিয়ে অনিল কতদিন চালাবে? ওর খরচাটা তো অন্তত আমাদের দেওয়া উচিত। তখন গুরুদেবের নির্দেশে আশ্রম থেকে মাসে 60 টাকা করে তাকে দেওয়া হতো। এই সময় তিনি গুরুদেবের প্রাইভেট সেক্রেটারি হলেন, একান্ত সচিব। এবার গুরুদেব রথীন্দ্রনাথ এবং তার স্ত্রী প্রতিমা দেবী বৌঠানকের কাছে তার একান্ত সচিবের সঙ্গে রানীর বিয়ের কথাটা তুললেন। সবাই খুব আগ্রহী। 2 পক্ষের অভিভাবকদেরও জানানো হলো। কিছু একটা ভুল বোঝাবুঝি মাঝখানে হয়েছিল, যাতে বিয়েটা তখনকার মতন বিগড়ে গেল। রানী ফিরে গেলেন কলকাতায়। এই সব খবরই গুরুদেবের কানে গিয়ে পৌঁছচ্ছে। তিনি একবার রথীন্দ্রনাথকে ডেকে বললেন, রানীকে নিয়ে এসো তো কলকাতা থেকে, আমি ওর বিয়ে দেবো। তখন নৃত্যনাট্যের বিরাট দল নিয়ে গুরুদেব যাচ্ছেন বম্বে। ট্রেনের অনেকগুলি কামরা জুড়ে আশ্রমের দল চলেছে। বম্বে স্টেশনে পৌঁছে গুরুদেবেরই ব্যবস্থায় রানীকে, পুরুষোত্তম ত্রিকম দাসের পত্নী, তাকে রানী চাচি বলে ডাকতেন। তিনি কলাভবনের ছাত্রী ছিলেন এবং রানীর থেকে বয়সে বেশ কিছুটা বড়, তাকে চাচি বলে ডাকতেন। তো তিনি তাকে নিয়ে গেলেন নিজের পিত্রালয়ে। এক বস্ত্রে এসেছি, ভাবছি কি করি। এমন সময় একজনকে দিয়ে অনিলচন্দ্র একটা প্যাকেট পাঠালেন। বম্বেতে নেমেই প্রথমে দোকানে গিয়ে কিনেছেন একটা খদ্দরের শাড়ি, সায়া আর জামা। অন্য বস্ত্রের ভার নিলেন তিনি সেই প্রথম দিন থেকেই। সন্ধ্যের সময় গুরুদেব হরেন ঘোষ মশাইকে পাঠালেন আমাকে নিয়ে যেতে। চাচি আমার খোঁপায় একটা জুঁই ফুলের মালা জড়িয়ে দিলেন। অনিলচন্দ্র তার মায়ের একখানা লাল পেড়ি গরদের শাড়ি এনেছিলেন, বলেছিলেন ওইটি পরে এসো। সেটি আমি পরে নিলাম।
ব্যাস এই হলো আমার বিয়ের সাজ। টাটা প্যালেসে এলাম, উপরে বিরাট বসার ঘর, দামি কার্পেট, কোচ, কেদারায় সুসজ্জিত। দেখি গুরুদেব গরদের ধুতি পাঞ্জাবি জোড় পরে, গলায় জুঁই ফুলের মোটা গোড়ে মালা পরে বসে আছেন আসন পিঁড়ি হয়ে কার্পেটের উপর। অপরূপ সে মূর্তি। এখানেই বৈদিক মন্ত্র পড়ে গুরুদেব আমাদের বিয়ে দিলেন। সে রাত্রে গুরুদেব ও আমাদের সকলকে নিয়ে বিরাট ভোজ সভার আয়োজন হয়েছিল। সেই পার্টিতে গুরুদেব ঘোষণা করলেন আমরা এখন নিউলি ম্যারিড কাপল। টাটা প্যালেসের 3 তলায় লেডি টাটার বিরাট সুইট, সেখানে গুরুদেবের থাকার ব্যবস্থা হয়েছে। তার সংলগ্ন ছোট একটি অপেক্ষাকৃত ছোট একটি ঘর রয়েছে। গুরুদেব বললেন না, অত বড় ঘরে আমি একা থাকবো না, ওরা ওই দুটিতেই ওখানে থাকুক, আমি ছোট ঘরে থাকব। রানীচন্দ্র আর অনিলচন্দ্র রইলেন বড় ঘরে, গুরুদেব পাশের ছোট ঘরটিতে। রানীমাসি লিখছে, এত বড়, রানীচন্দ্র লিখছেন, এত বড় আর এত সুসজ্জিত ঘর জীবনে আমি প্রথম দেখলাম। পরদিন সংবাদপত্রে সমস্তটা ছাপা হয়ে গেল আমাদের বিয়ের খবর। এই যাবতীয় সব কাজের ভার নিয়েছিলেন সরোজিনী নাইডু। তিনি নিজের বাসস্থান ছেড়ে এসে এখানেই থাকতে লাগলেন যে কদিন গুরুদেব ওখানে আছেন। পরম স্নেহময়ী মায়ের মতন মানুষ ছিলেন তিনি। বম্বে নৃত্যনাট্য পালা শেষ হলে দলবল সব আশ্রমে ফিরে গেল। আমাদের দুটিকে নিয়ে গুরুদেব এলেন ভল্টেয়ারে। সমুদ্রের ধারে দোতলা বাড়ি। গুরুদেব থাকবেন দোতলায়, আমরা থাকি নিচের তলায়। এখানে তখন সপরিবারে সর্বপল্লী রাধাকৃষ্ণন থাকতেন। তিনি তখন এখানকার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। রোজ আসতেন সস্ত্রীক, গুরুদেবের সঙ্গে নানান কথাবার্তা হতো। এরপর গুরুদেবের সঙ্গে আমরা যাব হায়দ্রাবাদ। পথে বেজওয়াড়ার রাজমা তাললিতা দেবী কাতর আকাঙ্ক্ষা জানালেন গুরুদেবকে যদি তিনি একবার পদধূলি দেন তার কুটিরে। রাধাকৃষ্ণন অনুরোধ করলেন, গুরুদেব রাজি হয়ে গেলেন। গুরুদেবের সঙ্গে ট্রেনে এক কামরাতেই আমরা দুজনে যাচ্ছি, বড় কামরা, মাঝখানে একটা করিডোরের মতন। বনমালীও সঙ্গে আছে। বনমালী গুরুদেবের পরিচারক, সবসময় গুরুদেবের তাকে দরকার হতো, যত বকতেন তত ভালোবাসতেন। তো গুরুদেব বললেন খুব ভোরে তো গাড়ি বেজওয়াড়া স্টেশনে থাকবে, অন্য কামরায় বনমালী যদি থাকে আর ঘুমিয়ে পড়ে তাহলে তোর ঘুম ভাঙবে না, হাঁক ডাক নানান ঝামেলা, ও এখানেই থাক। এইবারে আমি দেখেছিলাম একটা মজার দৃশ্য। স্টেশন আসার অনেক আগেই গুরুদেব তো তৈরি হয়ে নিয়েছেন, বনমালী দেখছি করিডোরে দাঁড়িয়ে আছে। বনমালীর পরনে গুরুদেবের একটা ধবধবে পাজামা, গায়ে ব্রাউন রঙের পাঞ্জাবি, সেটাও গুরুদেবই তাকে পরিয়ে দিয়েছেন। সেই অতি ঢলঢলে পাজামা পাঞ্জাবি কোমরে দড়ি দড়া বেঁধে কোনো রকমে আটকে রেখেছে বনমালী। গুরুদেব মাথায় একটা বড় নরম কাপড়ের টুপি পরতেন, সেটি মাথার উপরে দিয়ে একটুখানি চেপে দিতেন, ওটা বেশ সুন্দর, টুপিটা বসে থাকতো তার মাথায়। সেই রকমই দেখছি গুরুদেব ওই রকম একটা টুপি বনমালীর মাথায় পরিয়ে থাবড়ে থুবড়ে ঠিক করে দিচ্ছেন, আর বলছেন তুই আমার সঙ্গে রাজার বাড়ি যাবি, সোজা কথা, ভালো করে সেজে যেতে হবে তো সেখানে, চুপটি করে দাঁড়া, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। গুরুদেবের টুপি বনমালীর মাথায় এদিক ওদিক ঝুলে পড়ছে, কপাল ঢেকে যাচ্ছে, চোখ ঢেকে যাচ্ছে, আর বনমালী ভক্ত শিষ্যের মতন দাঁড়িয়ে রয়েছে, তার কালো মুখে দাঁত বার করে সে হিহি করে হাসছে। এই অংশটি আমি এই জন্যে পড়লাম যে এত কাজের মধ্যে রবীন্দ্রনাথের যে বিশাল সৃষ্টির জগৎ, তার মধ্যেও তিনি আশ্রম পিতা এবং তার সুবিশাল সৃষ্টিকর্মের মধ্যে যে কতখানি জাগ্রত থাকতেন আশ্রমের প্রতিটি মানুষের জন্য, ছোট থেকে বড় সকলের প্রতি তার স্নেহ দৃষ্টি। তিনি দায়িত্বশীল পিতা, বন্ধু, শঙ্কাহরণ চিরসখা, তারই কিছু পরিচয় এই গল্পটুকুতে পেলাম। তাই জন্যে আমি লোভ সামলাতে পারলাম না আপনাদের বলার। এরপরে চলে যাই সাবিত্রী দেবী কৃষ্ণনের কথায়। আশ্রমের আরেক কন্যা সাবিত্রী কৃষ্ণন, দাক্ষিণাত্যের মেয়ে। 1928 সালে রবীন্দ্রনাথ অ্যানি বেসেন্টের আমন্ত্রণে গিয়েছিলেন দাক্ষিণাত্যে। সেখানে গিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী সাবিত্রী কৃষ্ণনের গলায় দক্ষিণী সুরে মীনাক্ষী দেবীর ভজন তার মন ছুঁয়ে যায়। তিনি তার অভিভাবকদের প্রস্তাব দেন সাবিত্রীকে শান্তিনিকেতনে পাঠাতে। প্রথমটা আসেননি, কিন্তু কয়েক বছর পরেই এসেছিলেন। কিশোরী বয়সে এসেছিলেন সাবিত্রীদি। গুরুদেব তার শিক্ষার সব রকম ব্যবস্থা করে দেন। বাংলা ভাষা শিখতে হবে প্রথমে, তাছাড়া নাচ গান ছবি আঁকা।
অল্প দিনের মধ্যেই আশ্রম হয়ে উঠল সাবিত্রীর নিজের ঘর বাড়ি। দিনুবাবুকে গুরুদেব বললেন, ওকে পুরবীর আগে গান শেখাবি, ওর গলায় ফুটবে ভালো। প্রথম গান শেখা হলো গুরুদেবের কাছে অশ্রু নদীর সুদূর পারে। গুরুদেব থেকে থেকেই ডেকে পাঠাতেন তাকে, হস্টেল থেকে বনমালীকে দিয়ে ডেকে পাঠাতেন। সেই অল্প বয়সে সাবিত্রী ছিলেন ছেলেমেয়েদের দলের পাণ্ডা, একেবারে গাছে চড়া মেয়ে যাকে বলে। একদিন দুপুরে আহারের সময় গুরুদেব এমনই ডেকে পাঠিয়েছেন। তার নামে দুষ্টুমির নানান রিপোর্ট গুরুদেবের কাছে কানে প্রায়ই যেত। সেদিন অসময়ে ডাক পেয়ে ভাবলেন, না জানি কোন বকুনি আছে কপালে। সাবিত্রীকে দেখেই গুরুদেব বললেন, এতদিন যে রইলে এখানে, তা শিখলে কি? সাবিত্রী ঘাবড়ে গিয়ে মাথা চুলকোচ্ছেন। গুরুদেব বললেন, দেখো ওই টেবিলের ওপর মাছের চপ আছে, ওটা খেয়ে নাও। এতদিন বাংলায় আছো আর মাছ খেতে শেখোনি, তবে আর হলোটা কি? সাবিত্রীর আমিষ খাদ্যে ঘৃণা। তিনি কাঁদো কাঁদো হয়ে বললেন, গুরুদেব ওইটি আমি পারবো না। ওইটি যদি পারবে না, তবে তোমার দেশের একটা গান শোনাও, সেইটি তো পারবে। সাবিত্রী গেয়ে চলেন একের পর এক দক্ষিণী সুরে আর কথায় গানের পর গান। আর সেই সব গানের সুর সামান্য অদল বদল করে গুরুদেব সেই সময় রচনা করেছিলেন 7-8টি গান। বিদনাকি ভাষায় রে, নীলাঞ্জন ছায়া, বাজে করুণ সুরে, কখন দিলে পরায়। আর এমনই এক দুপুরে এইভাবেই সাবিত্রী দেবীকে ডেকে বললেন, সেই তোর মীনাক্ষী দেবীর ভজনটা আমাকে আরেকবার শোনাতো। একবার গাইলেন, বললেন আবার গা। আবার গাইলেন, তারপর বললেন একটু লয় কমিয়ে গা। আবার গাইলেন, এবার একটু বাড়িয়ে গা। আবার গাইলেন। বারে 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 সেই গান শুনছেন আর খসখস করে কাগজে লিখে যাচ্ছেন। সাবিত্রীদি গিয়ে চলেছেন। করতে করতে একটা সময় গুরুদেব সেই কাগজটা সাবিত্রীদির হাতে দিয়ে বললেন, এই নে, এবার এই কথাগুলি, আমার এই কথাগুলি বসিয়ে বসিয়ে তোর ওই গানটা গাতো, তোর এই সুরে কথাগুলি বসিয়ে বসিয়ে গা। তৈরি হলো সেই বিখ্যাত গান বাসন্তী হে ভুবন মোহিনী। গান সারা হলে গুরুদেব বললেন, এবার নিয়ম পায়রে বসন্তের নবীন উৎসব হবে, এই গানটি হবে প্রথম গান, আর তুই গাইবি। গান সেটা শোনাবি? কি সাহস আমার! হে ভুবন বাসন্তী হে ভুবন মোহিনী দিক প্রান্তে বন বনান্তে শ্যাম প্রান্তরে আম্র শ্যাম প্রান্তরে আম্র সরোবর তীরে নদী
দিনে নিষেধে পিকো সঙ্গীতে নৃত্য গীত কলনে পিকো সঙ্গীতে নৃত্য গীত কলনে বিশ্ব আনন্দিত ভবনে ভবনে বীণা দান রণ রণ ঝঙ্কৃত বীণা দান রণ রণ ঝঙ্কৃত মধু মদ মোদিত হৃদয়ে হৃদয়ে রে মধু মদ মোদিত হৃদয়ে হৃদয়ে নব প্রাণ উচ্ছ্বসিল আজি নব প্রাণ উচ্ছ্বসিল আজি বিচলিত চিত উচ্ছ্বলি রে বিচলিত চিত উচ্ছ্বলি উন্মাদনা ঝন ঝন ঝনিল মঞ্জিরে মঞ্জিরে বাসন্তী হে ভুবন মোহিনী বাসন্তী হে ভুবন সাবিত্রী একবার অটোগ্রাফের খাতা গুরুদেবকে দিয়ে বললেন, আমাকে এখানে কিছু লিখে দিতে হবে গুরুদেব। গুরুদেব লিখে দিলেন, তব কণ্ঠে বাসা যদি পায় মোর গান, আমার সে দান কিংবা তোমারই সে দান। অর্থ বুঝতে না পেরে সাবিত্রী বললেন, কি লিখেছেন গুরুদেব? আমি তো কিছু বুঝতে পারলাম না। কপটরিকে গুরুদেব বললেন, যা পালা এখান থেকে, পরে বুঝবি। ওরে বলমালি, বৌমার কাছ থেকে মন্ডা মিঠাই মিষ্টি যা পাস ওকে ভরে দে। ও আমায় শোনায় মিঠে গান, ওকে আমায় মিষ্টি খাওয়াতে হবে তো, আচ্ছা করে ওকে মিষ্টি দে। তো প্রবীণ বয়সে এই সমস্ত স্মৃতি যখন সাবিত্রীদি বলতেন, তখন তার নয়ন আপনি ভেসে যায় জলে। এইসব স্মৃতি রোমন্থনের কি সত্যি শেষ আছে? এবার আজকে আরেকটা অনুষ্ঠান আছে, আমরা শৈলজদাকে দিয়ে শেষ করব। সেটাতে যাই, কোথায় শৈলজা রঞ্জন মজুমদার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে এমএসসি পরীক্ষায় সর্বোচ্চ স্থান পেয়েছিলেন, গোল্ড মেডেলিস্ট, ফার্স্ট হয়েছিলেন। আইন পাশ করে সবে ওকালতি শুরু করেছেন, আমন্ত্রণ এলো শান্তিনিকেতন থেকে। 1932-এ রসায়নের অধ্যাপক রূপে বিশ্বভারতীতে তিনি যোগ দিলেন, কিন্তু 1939-এর মধ্যেই হয়ে গেলেন সঙ্গীত ভবনের অধ্যক্ষ। দীনেন্দ্রনাথ চলে যাবার পর গুরুদেব একদিন তাকে প্রশ্ন করলেন, তোমার গান কেমন চলছে? আমি বললাম, গান তো বন্ধ। গুরুদেব শুনে বললেন, গানের জন্যই তো তুমি এখানে এসেছো, তোমার গান থামলে তো চলবে না, আমার কাছে রোজ আসবে, আমি তোমায় শেখাবো। এরম করে গান শেখা যখন একটু এগিয়েছে, তখন গুরুদেব একদিন হঠাৎ প্রশ্ন করলেন, তোমাকে কেউ যদি প্রশ্ন করে যে তুমি এখানে কি করো, তাহলে তুমি কি বলবে?
বললেন, কেন বলবো অধ্যাপনা করি? অধ্যাপনা তো করো, কিন্তু কি বিষয়ে অধ্যাপনা করো? না, বলবো কেমিস্ট্রি পড়াই। না না, একটা নয়, দুটো মিশিয়ে বলবে, দুটো মিশিয়ে বলবে। ২-৩ বার এই কথাটা যখন বললেন তখন শৈলেশ স্যার জিজ্ঞেস করলেন যে কার সঙ্গে কি মেশাবো গুরুদেব? হয় বলবে কেমিক্যাল মিউজিক, নয় বলবে মিউজিক্যাল কেমিস্ট্রি। কলা ভবনের ছাত্ররা শৈলজদার একটা কার্টুন এঁকেছিলেন, এক হাতে টেস্ট টিউব, অন্য হাতে এসরাজের ছড়। রসায়নের অধ্যাপনায় তার কিছুমাত্র কৃতিত্ব আছে, ফার্স্ট হওয়া ছেলে, কিন্তু গোল্ড মেডেল পাওয়া, কিন্তু গুরুদেব সেটা মানতে চাইতেন না। গুরুদেব চাইতেন সম্পূর্ণভাবে তিনি গানই করুন, এটাই তার ছিল মনোগত বাসনা। বহুবার বলেছেন তাকে এ কথা, দেখে নিও শেষ পর্যন্ত তোমার গানই থাকবে। তো শৈলজদার একটুখানি কথা, অনুষ্ঠান লম্বা হয়ে চলেছে। হ্যাঁ, ১৯৩৯ সাল বর্ষামঙ্গলের প্রস্তুতি চলছে। খেতে যাবার ঘন্টা পড়লো, ছেলেমেয়েরা খেতে চলে গেল। এই সুযোগে আমি গুরুদেবকে বললাম, গুরুদেব ছেলেমেয়েরা আর পুরনো গান গাইতে চাইছে না, তো বর্ষামঙ্গলের জন্য নতুন গান দিতে হবে। গুরুদেব বললেন, এই অল্প সময়ের মধ্যে নতুন গান লিখবো কি করে? সে তো আমার তো অনেক কাজ আছে আরো। সেই দিন এই পর্যন্তই। পরের দিন গুরুদেবের কাছে গিয়ে পেলাম একটা নতুন গান, ওগো সাঁওতালি ছেলে। বর্ষামঙ্গলের দ্বিতীয় গান হাতে এলো, বাদল দিনের প্রথম কদম ফুল পেলাম। তারপরে পেলাম ওগো সাঁওতালি ছেলে। আমার মনে হলো গুরুদেব তো বেহাগ সিদ্ধ মানুষ, বর্ষামঙ্গলে গান বেহাগ রাগিণীতে লিখতে অনুরোধ করব। পরদিন ভোরবেলা বনমালীর সঙ্গে যোগাযোগ করে একটা কাগজে বেহাগ কথাটি লিখে গুরুদেবের টেবিলের উপরে চাপা দিয়ে চলে এলাম। সেটা চোখে পড়া মাত্রই বনমালীকে ডেকে গুরুদেব খুব বকাবকি করলেন। বললেন, তুই যাকে তাকে আমার ঘরে আসতে দিস কেন আমার টেবিলের কাছে? আমার অন্য কাজ নেই, আমি কি এখন লোকের ফরমাইশি গান লিখব? বকলেন বটে বনমালীকে, কিন্তু আমি পেয়ে গেলাম আজি তোমায় আবার চাই শোনাবারে। এরপর দিন আস্তে আস্তে সাহস বাড়ছে। এরপর দিন আবার কাগজে লিখে এলাম ইমন, পেলাম এসো গো জেলে দিয়ে যাও প্রদীপখানি। এবার আবার কাগজে লিখে দিয়ে এলাম তান দেওয়া গান চাই, পেয়ে গেলাম শ্রাবণেরও গগনেরও গায়ে। সব শুদ্ধ 5টি গান হওয়ার পরে গুরুদেব ষষ্ঠ গানটি নিজেই লিখলেন, আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদর দিনে। 6টি নতুন গান লেখার পর গুরুদেব বললেন, তোমার কাজ হয়ে গেল, এবার তুমি থামো। আমি বললাম, গুরুদেব 1 ডিজিটের তো কোনো মূল্য নেই, অন্তত 2টো ডিজিট করে দিন, একের পাশে একটা শূন্য। পরের গান যেটি পেলাম, স্বপ্নে আমার মনে হলো। তারপরে এলো এসেছিলে তবু আসো নাই, এসেছিনু দ্বারে তব, নিবিড় মেঘের ছায়ায় মনে দিয়েছি মেলে। এই গানগুলি পাওয়ার পরে গুরুদেব বললেন, একের পরে শূন্য বসে গেছে, 10টা গান হয়ে গেছে। আমি বললাম, শূন্যের তো কোনো মূল্যই নেই গুরুদেব, একের পাশে অন্তত 2 বসিয়ে 1 ডজন করে দিন। পরের দিন আবার কাগজে সাহস করে কীর্তন আর বাউল এই দুটো কথা লিখে টেবিলে চাপা দিয়ে চলে এলাম। সেই সূত্রে পাওয়া গেল পাগলা হাওয়া বাদল দিনে, আর 12 নম্বর গানটি শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে। এইভাবে 12টি গান যখন শেষ হয়ে গেল, গুরুদেব বললেন, আমাকে অন্য কাজে মন দিতে হবে, এবার তুমি থামো বাপু। তুমি বুঝতে পারছো না, তোমার ওপর আশ্রমের অনেকেই কিন্তু অসন্তুষ্ট হচ্ছে, বর্ষামঙ্গলেরও দেরি হয়ে যাচ্ছে, বর্ষা তো চলে যাচ্ছে। সেদিন হাত জোড় করে বলেছিলাম, গুরুদেব 16 কলায় পূর্ণ করে দিন, আর চাইব না। তারপরে আজই মেঘ কেটে গেছে সকালবেলায় লেখা হলো। এরপর আবার গানের অনুরোধ, সেই একই উপায় লিখে রেখে এলাম বাগেশ্রী কথাটি। গুরুদেব আশ্চর্য হয়ে বললেন, বাগেশ্রী? বর্ষার গান বাগেশ্রীর আগে হয় নাকি কখনো? আমাকে বলেছো, আর কাউকে বলো না। আমি বললাম, কেন, আপনি তো লিখেছেন বাগেশ্রীর আগে। বলে গীতবিতান খুলে ওনাকে দেখিয়ে দিলাম। তার আগে গুরুদেব বললেন, না এটা হবে না। তখন শৈলজা বলেছিলেন যে আপনার পক্ষে সব সম্ভব, আনন্দবাজারের সম্পাদকীয় স্তম্ভটিও যদি আপনার হাতে তুলে দেওয়া হয়, আপনি ঠিক সুর দিয়ে দেবেন ওতে। তো যাই হোক, বাগেশ্রীর আগে লিখেও দিলেন গান, যে রাতে মোর দুয়ারগুলি। পরদিন পেলাম সঘন না, সেটা আগে লেখা হয়েছিল। পরদিন বাগেশ্রীর আগে পেলাম সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা। তারপরের গান ওগো তুমি পঞ্চদশী। এই গানের পরেই গুরুদেব বলেছিলেন, আর বর্ষামঙ্গলের গান না। এই গান লেখা নিয়ে আশ্রমে যথেষ্ট হইচই শুরু হয়েছে, এদিকে শরৎকাল আসছে, বর্ষা চলে যাচ্ছে, আর কত পিছবে বর্ষামঙ্গল।
তো এই মানে এত কাছের সমস্ত মানুষ আর তাদের গুরুদেবের সঙ্গে কিভাবে জীবন যাপনটা হয়েছিল সেটা বলার জন্য এটা আমার সামলাতে পারলাম না। কিন্তু তুই কি একটু গাইবি নাকি গানগুলো? আমি কত ২ লাইন করে গাই, কারণ এরপরে সত্যি অনুষ্ঠান আছে। আমার খুব লোভ হচ্ছিল যে এটা মেডলির মতো করে শোনাই বর্ষার কিছু গান। তবে সত্যি সময় কম। আমি বরং এই লিস্ট থেকে আ ২ টি শোনাই যেগুলি বেশি মানে আমার গাওয়া হয় না আরকি। 'ওগো সাঁওতালি ছেলে' এবং 'সঘন গহন রাত্রি'। ও সাঁওতালি ছেলে, ও সাঁওতালি ছেলে, শ্যামল সঘন নব বরষার কিশোর দূত কি এলে, ও সাঁওতালি ছেলে, ধানের ক্ষেতের পাড়ে শালের ছায়ার ধারে, ধানের ক্ষেতের পাড়ে শালের ছায়ার ধারে, বাঁশির সুরেতে সুদূর দূরেতে চলেছ হৃদয় মেলে, ও সাঁওতালি ছেলে, পূব দিগন্ত ছিল তব দেহে নীলিম লেখা, পীত ধরাটিতে অরুণ রেখা, কে ফুলখানি কবে তুলে আনি দ্বারে মোর রেখে গেলে, ও সাঁওতালি ছেলে, শ্যামল সঘন নব বরষার কিশোর দূত কি এলে, ও সাঁওতালি ছেলে, সঘন গহন রাত্রি ঝরেছে শ্রাবণ ধারা, অন্ধ বিভাব সঙ্গ পরশহারা, সঘন গহন রাত্রি ঝরেছে শ্রাবণ ধারা, চেয়ে থাকি যে শূন্যে অন্নমনে, সেথায় বিরহিণীর অশ্রু
একটা সময়সীমার মধ্যে অনুষ্ঠানকে বাঁধতে হবে, কারণ পরে আর অনুষ্ঠান রয়েছে। তাই জন্যে শেষ অনেকের কথা বলা হলো না, এত মানুষ সম্ভবও নয় একটা অনুষ্ঠানে বলার কথা নয়। যাদের নিয়ে গুরুদেব এই তীর্থভূমি গড়ে তুলেছিলেন তার মধ্যে তার পরিবারের লোক তো আছেই, কত মাস্টারমশাই, কত বন্ধুজন, শেষ নেই, কিন্তু আমাদের শেষ করতে হবে। তার এই আসনতলে এরা সকলেই ছিলেন এবং আরও অনেকেই ছিলেন। আর আমরা যখন পরবর্তী প্রজন্ম যখন গেছি তখন আর গুরুদেব নেই, তাকে আর আমরা পাইনি ঠিকই, কিন্তু ওই আশ্রমের ধুলো মাটি, রাঙামাটির পথ, শালবিথি, আম্রকুঞ্জ, সমস্ত জায়গায় যেখানে গেছি তার একটা পরশ কিন্তু পাওয়া যায়, অনুভব কিন্তু পাওয়া যায়। তিনি চিরসখা, তিনি বন্ধুর মতন সব সময় রয়েছেন, আজও রয়েছেন। বুঝতে হবে শুধু। শেষ করব আমরা শেষ গান দিয়ে। চিরসখা সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন সজনে সঙ্গে রহ চিরসখা ছেড়ো না ছেড়ো না অধনের অনাথের নাথ হে অবলের বন অধনের জরা ভারত জরা ভারত